স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায়চৌধুরী। সিলেটের প্রত্যন্ত অঞ্চলে গামছায় চেতনানাশক ব্যবহার করে শিশুদের অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণ ও নিখোঁজের কয়েকটি ঘটনায় কানাইঘাটের লালারচর গ্রামে ছড়িয়ে পড়েছে গামছা আতঙ্ক। পুলিশ বলছে নিখোঁজ শিশুকে খুঁজে বের করতে জোর তৎপরতা চলছে। অপহরণের ঘটনা এড়াতে প্রশাসনের যথাযথ ভূমিকা চায় গ্রামবাসী। মারওয়ান হোসেন ও মাহমুদুল হাসান শাফি কানাইঘাটের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। পরিবারের অভিযোগ, অক্টোবর ও নভেম্বর মাসে গামছায় চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে এলাকা থেকে শিশু দুটিকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পরদিন হাত পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় শাফিকে নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়। আর অপহরণের দিন কৌশলে সিএনজি অটোরিকশা থেকে লাফ দিয়ে রক্ষা পায় শিশু মারওয়ান। আমার সাইডে আইয়া রুমাল খান দিয়ে বাড়ি মারছেন। বাড়ি মারার পরে আমি আর কিছু হইতে পারছি না। সিএনজি থেকে আমি ফাল মারছি, যে ফাল মারিয়ে আইছি, দৌড়িয়ে আইছি। এরে হয়তো নিখোঁজ হিসাবে নেওয়ার জন্য চেষ্টা করছে। অপহৃত শাফি ও মারওয়ানের সন্ধান মিললেও এখনও নিখোঁজ ইউসুফ হাসান নামের আরেক মাদ্রাসা ছাত্র। অভিযোগ, গত 6 অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই সে উধাও। এই ছেলেটাকে কেউ কোনো প্রলোভন দিয়ে যে নিয়ে যাবে, চলাফেরার মাধ্যমেও এমন কোনো কিছু প্রকাশ পায়নি যে সে নিজ ইচ্ছাকৃতভাবে চলে যাবে। আপনারা মেহরবানি করে আইসুন, আশা করি আপনাদের মাধ্যমে আমি কোনো একটা বাধা আসার 2 মাস পেরিয়ে গেলেও এখনো প্রশাসন আমাদেরকে কোনো সন্ধান দিতে পারেনি। এসব রহস্যময় ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে ইউসুফের সন্ধান ও অপহরণের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। আপনি যে বিষয়টা বললেন এই পর্যন্ত এটা আমাদের নলেজে নাই, যে গামছা দিয়ে যে লোকদেরকে নিয়ে যায় বা যারা ফেরত আসছে, তো আমরা আমাদের অফিসার পাঠিয়েছি ওইখানে, দেখি যে এই বিষয়ে যদি হয় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। গামছায় চেতনানাশক মিশিয়ে অপহরণ আতঙ্কের অবসান চায় গ্রামবাসী। পাশাপাশি এমন ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি স্থানীয়দের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। জঙ্গি সন্দেহে ঢাকার ধামরাই থেকে র্যাব পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহ নামে এক যুবককে। তারপর পেরিয়ে যায় 16 মাস। পরিবারের কাছে ফিরে এসে রহমতুল্লাহ জানান, ভারতে বন্দী থাকার পর শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় বাংলাদেশে। এদিকে সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত পরিবার। 2023 সালের 29 আগস্ট রাতে র্যাব ও সাদা পোশাকে একটি দল ধামরাইয়ের গাঙ্গটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের যুবক রহমতুল্লাহকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের জানানো হয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে এরপর থেকে আর খোঁজ মেলেনি রহমতুল্লাহর। 16 মাস ধরে তার সন্ধানে পরিবারের সদস্যরা ছুটে বেরিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে দপ্তরে। অবশেষে গত শনিবার খোঁজ মেলে রহমতুল্লাহর। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের কাছে সংবাদ পেয়ে ছুটে যান পরিবারের সদস্যরা। রহমতুল্লাহর মুখে শোনা যায় বন্দিদশার বর্ণনা। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে আজকে বাড়ি আইছি। সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভাসছে পরিবার। তাগো ধরে ধরে চোখের পানি কই কি বাবা রে, আমার বাবা রে কি করছে ওরা নিস নে বাবা। ওর নামে একটা অভিযোগও নাই, ওর নামে একটা রিপোর্টও নাই, মামলা না ওনাই কিছুই নাই, ওর নামে কেস কাবারি কিছু নাই। তাও তারা মানলো না, কই জিজ্ঞাসাবাদ করে ছাইরা দিব। আগস্ট 2023 রহমতুল্লাহ নামে একটা লোক অপহরণ হয়েছিল বলে আমাদের এখানে একটা মেসেজ ছিল, জিডি করেছিল তার মা। তারপরে আমার থানা থেকে বিভিন্ন তদন্ত এবং তাকে খোঁজ খবর নেওয়া হয়েছিল, কিন্তু পাওয়া যাচ্ছিল না। সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে। 5 আগস্টের পর বদলে গেছে বাংলাদেশের চিত্র। ভবিষ্যতে যেন এমন গুমের ঘটনা না ঘটে, এই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের গণমাধ্যম জানায় বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে টিউলিপকে। এ সময় নিজের অবস্থান তুলে ধরেন টিউলিপ, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র জানান, অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এর আগে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম আসে টিউলিপ সিদ্দিকেরও। 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে রাশিয়ার সাথে বাংলাদেশ সরকারের আলোচনায় টিউলিপ মধ্যস্থতা করেন বলে অভিযোগ ওঠে। সে সময় ব্রিটেনের লেবার পার্টির কাউন্সিলর ছিলেন তিনি। Asia's longest-serving Prime Minister Sheikh Hasina to the price of a new nuclear power plant in Bangladesh said to be embezzled. The deal was signed in the Kremlin. Pygmy nature of the opposition. Does the Deputy Speaker think that the term pygmy is a দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মতো সম্পদ বানানোর অভিযোগ উঠেছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে। জমি দখল, বালুমহাল, পরিবহন খাত নিয়ন্ত্রণ, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য সহ অসংখ্য অপকর্মের মাধ্যমে তিনি সম্পদের এই পাহাড় গড়েন। নিজস্ব বাহিনী দিয়ে ভয়ভীতি দেখিয়ে জাহিদ মালেক হাসিল করতেন সব অনৈতিক কর্মকাণ্ড। 2008 থেকে 2024 টানা 4 বার মানিকগঞ্জ 3 থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক। 2014 সালে পান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব। এরপর 2019-এ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে মানিকগঞ্জে একক আধিপত্য গড়ে তোলেন তিনি। ছেলে, স্ত্রী, ফুফাতো ভাই সহ আওয়ামী লীগের কিছু নেতা নিয়ে জাহিদ মালেকের ছিল নিজস্ব বাহিনী। স্থানীয়দের কাছে তা মালেক পার্টি নামে পরিচিতি পায়। জমি দখল, টেন্ডার বাণিজ্য, গণপরিবহনে চাঁদাবাজি এবং বালুমহল থেকে কোটি কোটি টাকা কমিশন তুলত এই বাহিনী। এছাড়া স্বাস্থ্য খাতে কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি বাণিজ্য সহ বেশ কিছু খাতে অনিয়ম করে বিপুল অর্থ কামানোর অভিযোগ জাহিদ মালেক ও তার সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে। মায়ের নামে স্কুল করার কথা বলে চাপ দিয়ে জমি নিয়ে বিশাল খামার বাড়ি তৈরি করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। সানলাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগও তার বিরুদ্ধে। হাজার হাজার মানুষ তার সানলাইফে টাকা জমা দিচ্ছে, কিন্তু অনেক সে টাকায় পরিশোধ করে নাই। সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের একটি কারখানা মানিকগঞ্জ সদরে স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্প এলাকায় আগেই 31 একর জমি কম দামে কিনে দলিল মূল্য বাড়িয়ে সরকারি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেন জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা। আমার সারেও নির্দিষ্ট জায়গা হয়ে গেছে। মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের যে শ্রমিকের অংশটা, সেখান থেকে নিয়মিত চাঁদা আদায় করা, বেউথার বালি মহলে লোক বসিয়ে সেখান থেকে বালির ভাগ নেওয়া। প্রত্যেকটা সেক্টর থেকে তারা একটা ভাগ পেত। নিজ গ্রামে অভিজাত বাড়ি, বিশাল খামার বাড়ি, সভা সেমিনারের জন্য সেন্টার ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বহুতল বাণিজ্যিক ভবন গড়ে তোলেন জাহিদ মালেক। এছাড়া ঢাকার অভিজাত এলাকায় একাধিক বাড়ি ও বহুতল বাণিজ্যিক ভবন সহ স্ত্রী, সন্তান ও স্বজনদের নামে বেনামে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। জাহিদ মালেকের প্রকৃত সম্পদ আর হলফনামায় তুলে ধরা সম্পদে ব্যাপক গরমিল। হলফনামায় কাটছাট করে তুলে ধরা সম্পদও 16 বছরে বেড়েছে কয়েক গুণ। 2008 জাতীয় নির্বাচনে জাহিদ মালেক আয় দেখান 71 লাখ টাকা। টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকার পর 2024 সালে এই আয় বেড়ে দাঁড়ায় 8 কোটি 29 লাখে। হলফনামা অনুযায়ী জাহিদ মালেকের স্থাবর সম্পদ না বাড়লেও ব্যাপক হারে বেড়েছে অস্থাবর সম্পদ। 2008 সালে অস্থাবর সম্পদ 6 কোটি 78 লাখ দেখানো হলেও 2014 সালে হয়ে যায় 36 কোটি 88 লাখ টাকা। এর 10 বছর পর 2024-এ দাঁড়ায় 68 কোটি 62 লাখে। এদিকে 16 বছর ধরে হলফনামায় জাহিদ মালেকের স্থাবর সম্পদ দেখানো হয় 9 কোটি 41 লাখ টাকা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে জাহিদ মালেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন মহলের। আমাদের সম্পদকে ধ্বংস করে নিয়ে তাদের কাছে আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা দাবি করি, জোর দাবি করি, তার যেন শাস্তি হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই চার্জশিট হইল পরে মামলাটার বিচার হিমাগারে না যাইয়া যেন জনসমক্ষে বিচার হয় এবং সঠিক বিচার হইলে পরেই জনগণ সন্তুষ্ট প্রকাশ করবে ন্যায় বিচার হয়েছে। 5ই আগস্টের পর থেকে পলাতক থাকায় জাহিদ মালেক ও তার স্বজনদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বন্ধ রয়েছে তার ব্যক্তিগত মোবাইল নম্বরও। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। স্বপ্ন ছিল পড়াশোনা শেষে প্রতিষ্ঠিত হবেন, প্রবাসে থাকা বাবাকে ফিরিয়ে আনবেন বাড়িতে, হাল ধরবেন পরিবারের। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র শিহাবের। সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাধবপুর গ্রামের শফিউদ্দিন শাহানা দম্পতির বড় সন্তান শিহাব আহমেদ
গত 4 আগস্ট এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন তিনি। সন্তান শোকে বাকরুদ্ধ মা, মানসিকভাবে বিপর্যস্ত বাবা প্রবাসী শফিউদ্দিনও। শিহাবের স্বপ্ন ছিল স্বাবলম্বী হয়ে বাবার পাশে দাঁড়াবার, হাল ধরবেন সংসারের, কিন্তু সে স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল। বেটারও কষ্ট করে লেখাপড়া করে বেটার যে বড় স্বপ্ন ছিল, বড় সম্পদ, বড় ছেলে সন্তানই মানে বড় সম্পদ, সেই সম্পদই আমরা ছাড়িয়ে গেছি। শিহাবের যমজ 2 সহোদর বড় হয়ে গড়তে চান ভাইয়ের স্বপ্নে দেখা নতুন এক বাংলাদেশের। ভাইয়ার স্বপ্ন আমাদেরকে বলতো, তোমরা পড়াশোনা করে আমার থেকেও মানে বড় একটা হইতে পারো, আমার জানি সম্মান, মা বাবার সম্মান যাতে উচ্চমাত্রায় হয়, তার জন্য তোমরা চেষ্টা করবা। আমার ভাই ছিল হলো খুবই সরল সরল, ছোটবেলা থেকে দেখতাম যে সে হলো ওই মানুষের কল্যাণে সে সাহায্য করতো। স্বজনদের দাবি শিহাবের স্বপ্ন পূরণে এগিয়ে আসুক অন্তর্বর্তী সরকার, চান হত্যাকাণ্ডের ন্যায় বিচার। সরকার যেন অতি তাড়াতাড়ি এই শিহাবের আম্মা এবং ওর 2টা ভাই আছে এদের চলার জন্য এবং চাকরি বাকরি জানি পায়। এদিকে নিহত ও আহতদের তালিকা চূড়ান্ত করে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে প্রশাসন। জুলাই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলনের যে একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে, সেখান থেকে সরকারিভাবে সকল নিহত পরিবারকে অনুদান প্রদান করা হবে সরকারিভাবে, এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সরকার। আমরা তালিকা সম্পন্ন করে সরকারের কাছে পাঠাবো, সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আমাদেরকে জানাবেন, আমরা ওটা বাস্তবায়ন করব। যাদের রক্তে নতুন বাংলাদেশ, তাদের রক্তের ঋণ পরিশোধে স্বীকৃতি আসুক শহীদের। পরিবারগুলো পুনর্বাসন ও ন্যায় বিচার নিশ্চিতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। প্রায় 4 বছর আগে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত 6টি চিনিকল সচল হচ্ছে আবার। আগামী মৌসুমে উৎপাদনে ফিরবে রংপুরের সেতাবগঞ্জ ও শ্যামপুর কারখানা। এতে খুশি আখ চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন, সিদ্ধান্ত ঝুলিয়ে না রেখে শিগগিরই জোর দিতে হবে উন্নত জাতের আখ চাষ, কারখানা সংস্কার, জনবল নিয়োগ ও আখ ব্যবস্থাপনা নীতি প্রণয়নে। অব্যাহত লোকসান ও আখ সংকটের কথা বলেই 60-এর দশকে প্রতিষ্ঠিত রাষ্ট্রায়ত্ত 15টি চিনিকলের 6টি বন্ধ করা হয় 2020 সালের ডিসেম্বরে। বেড়ে যায় আমদানি নির্ভরতা, আন্দোলন গড়ে তোলেন বেকার হয়ে পড়া শ্রমিক ও আখ চাষিরা। সরকার 2021 সালে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগে চিনিকলগুলো পুনরায় চালুর আশা দেখালেও তা বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের পর জোরালো হয় কারখানা চালুর দাবি। 15 ডিসেম্বর আখ মাড়াইয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে আনন্দ মিছিল বের করেন চাষি শ্রমিকরা। তারা বলছেন, সিন্ডিকেটকে পাত্তা না দিয়ে কাটাতে হবে সংকট। উন্নত জাতের আখ চাষে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি পূরণ করতে হবে কৃষকের ন্যায্য অধিকার। চিনিকল যদি চালু হয় অতি দ্রুত সময়, তাহলে এখানকার প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। এই সুগার মিল এই সিটির মধ্যে যাতে না থাকে, এই সুগার মিল এই সিটির মধ্যে না থেকে দ্রুত বাস্তবায়নের দিকে যায়, আমরা আবারও আখ চাষ করব। এদিকে ভুলের পুনরাবৃত্তি না করে চিনির পাশাপাশি উপজাত পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আর প্রজ্ঞাপন জারি হলেও এখনও তা হাতে পাননি বলে দাবি কারখানা ব্যবস্থাপকের। আমরা আশা করি যে সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক শীঘ্রই আক্রমণ কার্যক্রম শুরু করতে পারবো। যে ত্রুটিগুলো দেখিয়ে চিনিকল বন্ধ করার চেষ্টাটা করা হয়েছিল, আমরা চাইব এবার যেন সেই ত্রুটিগুলো আর রাখা না হয়। জেলা প্রশাসক জানান, পুরনো কর্মচারীদের স্বপদে বহাল সহ সংকট মেটাতে আন্তরিক সরকার। আখ চাষি যারা, তাদের জন্য এটা অবশ্যই একটা সুসংবাদ বয়ে নিয়ে আসবে এবং আমরা আশা করব যে আখ চাষিরা আবার তাদের নতুন উন্মাদনা অনুপ্রাণিত হয়ে এই কাজে আবার নিয়োজিত হতে পারবে। যারা আখ চাষের সাথে জড়িত থাকবে, আখ মানের সাথে জড়িত থাকবে, সেই সকল ব্যাপারে নিশ্চয়ই জনবলের ব্যাপারে তাদের নিশ্চয় চিন্তা ভাবনা থাকবে। শিগগিরই চিনি কলগুলো উৎপাদন ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে সরকার, এমন আশা সংশ্লিষ্টদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। বসতে শুরু করেছে শীত। বৃষ্টির মতো রাতভর ঝরছে কুয়াশা। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা আর হিমেল বাতাসে জেলার মানুষের কষ্ট বেড়েছে। গত কয়েকদিন ধরে উত্তরের এই জেলাতে হালকা কুয়াশায় ঢাকা পড়েছে জেলার পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার দেখা মিলছে। একই অবস্থা চুয়াডাঙ্গাতেও। পৌষের শুরু থেকেই হাড় কাঁপুনে শীতে কষ্টে খেটে খাওয়া মানুষের। শীতই তো হাত মাত কালি যাচ্ছে, শীতই কাজ করা যাচ্ছে না। আমাদের বাচ্চার ডায়রিয়া হয়েছে,
সকালে ডাক্তার দেখাইছি, দেখিয়ে স্যালাইন দিয়েছে, দিয়ে দেখা যাক কি হয়। শীতের আরও খবর জানতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, আজকে কুড়িগ্রামের তাপমাত্রা কত, আর সেই সাথে জানাবেন জনজীবনে শীতের প্রভাব কেমন, আর প্রশাসনের পক্ষ থেকে কোনো শীত বস্ত্র প্রদান করা হয়েছে কিনা? সুনন্দা, আসলে আজকের এই মুহূর্তের আবহাওয়াটা যদিও কিছুটা সূর্য তাপ রয়েছে যেটি আমরা এই মুহূর্তে দেখেছি, তো কিন্তু আসলে ঠিক পৌষের যে চরিত্র সেটি আসলে বলবতই রয়েছে। আমরা দেখেছি যে বিকেল হতেই কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যায় এবং সেটি বরাবরই সকাল 9টা-10টা নাগাদ কিন্তু থাকে, যেটি হাড় কাঁপানো অবস্থায় থাকে। তো এই পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা মানে বেড়ে গেছে গত কয়েকদিন থেকে, যে নিম্নচাপটি প্রবাহিত হয়েছিল দেশের বিভিন্ন এলাকা থেকে, সে কারণে কয়েকদিন থেকে এর এই মাত্রাটা একটু বেড়ে গেছে। তো যে পৌষের যে হাড় কাঁপানো শীতের প্রভাব, এটি কিন্তু আসলে শিশু ও বৃদ্ধদের মাঝেই কিন্তু বেশি প্রভাব লক্ষ্য করছে। আমি এই মুহূর্তে হচ্ছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এসে আমি সকাল থেকে দেখেছি, সেখানে ডায়রিয়া ওয়ার্ডে বিশেষ করে যেখানে 12টি সিটের ক্যাপাসিটি রয়েছে, সেখানে তারা জানাচ্ছিল যে এই মুহূর্তে তাদের 60 জন ডায়রিয়া রোগী রয়েছে। অন্যদিকে শিশু ওয়ার্ড এবং অন্যান্য যে শীতজনিত রোগের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ ভরা রয়েছে। তো সব মিলে শীতের এই সময়টাতে কিন্তু বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু বেশ গুরুত্ব দেওয়া প্রয়োজন, যেটি রোগীর স্বজনরা জানাচ্ছিল। তো আমি এসে দেখেছি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শিশু রোগীর যে ডায়রিয়া ওয়ার্ডটি রয়েছে এবং বৃদ্ধদের যে ডায়রিয়াটি, সেখানে স্যালাইন সেটের সংকট তারা জানাচ্ছিল চিকিৎসা নার্সরা। আর অন্যদিকে তারা বলতেছিল যে আসলে স্যালাইন সেটটাই যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, যেটা ডায়রিয়া রোগীর জন্য, সেখানে এই সংকটটা কিছুটা হলেও চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে তারা জানাচ্ছিল। কিন্তু যদিও আসলে এই ব্যাপারে দায়িত্বরত হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তারা পায়নি, তাদের তথ্যটা জানা যায়নি যদিও, কিন্তু নার্সটা বলতেছিল যে আসলে স্যালাইন সেটটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেটি যেহেতু সংকট রয়েছে কিছুটা চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে যে জেলা প্রশাসন থেকে কিন্তু আসলে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম তারা শুরু করেছে, কিছু ভাবে বিক্ষিপ্তভাবে শুরু করেছে, কিন্তু আসলে ঠিক মানে প্রয়োজন যেটি সেই পরিমাণে এখনও কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখিনি শীতবস্ত্র বিতরণের। তো সুনন্দা আই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে। তুহিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।